ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওয়াটসন, একঘেয়েমিটা একটু কাটতে চলেছে বলে মনে হচ্ছে। ক্যাডোগেনের ব্যাপারে এক্ষুনি দেখা করব। মাইক্রফট ওরকম একটা ভিজে ব্যাপারে মাইক্রফট মাথা ঘামাচ্ছে কেন? মিস্টার হোমস, কলঙ্কের হাত থেকে বাঁচান ওকে। দোহাই আপনার, আমাকে এর মধ্যে টানবেন না। দারুণ আবিষ্কার হোমস, সত্যি তুমি একটা জিনিয়াস। আবিষ্কারের এখনো অনেক দেরি, এই তো সবে খেলা শুরু। দিস ইজ আ ন্যাশনাল ক্রাইসিস। আমি খেলতে ভালোবাসি বলে। কেসটা সত্যি খুব ইন্টারেস্টিং। মাইক্রফট হোমস এলেন 221B বেকার স্ট্রিট। কি এমন রহস্য নিয়ে আসছেন শার্লকের বাড়ি? ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প। আজ আপনাদের জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি ব্রুস প্যাটিংটন প্ল্যান। শার্লক হোমসের ভূমিকায় সমবুদ্ধ, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় শুভময়, গল্পের সূত্রধর আমি অঙ্কিত। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি ব্রুস প্যাটিংটন প্ল্যান্স। সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গাঢ় হলদে কুয়াশায় ছেয়ে গিয়েছিল সারা লন্ডন শহর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেকার স্ট্রিটের ঘরের জানলা দিয়ে রাস্তার ওপারের বাড়ি পর্যন্ত দেখা যায়নি। প্রথম দিনটা হোমস ঘরে বসে কাটালো বিরাট একটা খাতায় রকমারি খবর আঠা দিয়ে সেঁটে সূচিপত্র তৈরি করবার কাজ নিয়ে। দ্বিতীয় আর তৃতীয় দিনটা কাটলো মধ্যযুগীয় সঙ্গীত নিয়ে। এটা ওর একটা সাম্প্রতিকতম শখ। কিন্তু চতুর্থ দিনেও প্রাতরাশ খেয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ানোর পর যখন দেখা গেল চটচটে ভারী বাদামি কুয়াশাবর্ত তখনও রাস্তা দিয়ে ভেসে চলেছে এবং তেলের মতো ফোঁটা ফোঁটা আকারে সার্সির কাঁচে জমা হচ্ছে, তখন শক্তি আর উদ্যমে ঠাসা শার্লক হোমসের মেজাজ ঠিক রাখা গেল না। অবদমিত এনার্জি যেন ফেটে পড়ল অসহিষ্ণু কথাবার্তায়। বসবার ঘরে অস্থির পদচারণা, নোক কামড়ে ফার্নিচারের টরে টক্কা বাজনা বাজিয়ে সে এক কাণ্ড করে বসলো বন্ধুবর। আমাকে বলল, গুড মর্নিং ওয়াটসন, খবরের কাগজ পড়ছো দেখছি। এনিথিং ইন্টারেস্টিং ইন দ্যাট? আমি তো জানি ইন্টারেস্টিং খবর মানে হোমসের কাছে কেবল অপরাধ সম্পর্কিত খবর। তাই বললাম, হ্যাঁ অনেক খবরই আছে খবরের কাগজে। যুদ্ধ লাগলো বলে, সরকারের পতন ঘটতে পারে, এক জায়গায় বিপ্লবেরও সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এইসব খবরের কোনো আগ্রহই নেই বন্ধুবরের কাছে। তাই ফের অধীরভাবে গজগজ করতে করতে ঘরময় পা ঠুকে ঠুকে বেড়াতে লাগলো বেচারা। হাতে কোনো কাজ নেই, একটা ঝিমোনো শহর এই লন্ডনে, আর ভালো লাগছে না। নো নো নো, নট মোর আ সিঙ্গল ডে। স্পোর্টসম্যান যদি খেলার সুযোগ না পায় তার যা অবস্থা হয়, হোমসের অবস্থা এখন ঠিক তাই। বকবক করতে লাগলো আপন মনে। লন্ডন শহরটা দেখছি একেবারে নেতিয়ে পড়েছে ওয়াটসন। কুয়াশায় ঢাকা এমন শহরই তো তাপাদাপি করে বেড়ানো উচিত এই সমস্ত চোর ডাকাত বদমাইশদের। আড়াল থেকে বেরিয়ে এসে বাঘের মতো লাফিয়ে পড়ে কাজ সেরেই পালিয়ে যাবে, কেউ টেরটা পর্যন্ত পাবে না। ছিঁচকে চুরি এন্তার হচ্ছে অবশ্য। মাই ডিয়ার ওয়াটসন, সমাজের কপাল ভালো যে আমি নিজে একজন ক্রিমিনাল নই। বিরাট এই স্টেজ সাজানো রয়েছে কি শুধুমাত্র এই ছিঁচকে চুরির জন্য? আরও বিরাট অপরাধের উপযুক্ত কি এই ক্ষেত্রটা নয়? অপরাধীদের তো সুবর্ণ সুযোগ এখনই। তা যা বলেছ ওয়াটসন, একঘেয়েমিটা একটু কাটতে চলেছে বলে মনে হচ্ছে। টেলিগ্রাম নিয়ে ঘরে ঢুকলো ঝি। খাম ছিঁড়ে অবাক হয়ে বলল হোমস, ও মাই ওয়ার্ড, শেষকালে মিস্টার মাইক্রফট আসছে ছোট ভাইয়ের এই আস্তানায়। এমনভাবে বলছো যেন তার আশাটা একটা আশ্চর্য ব্যাপার। বন্ধু, ট্রাম যদি বড় রাস্তায় বাঁধা লাইন ছেড়ে হঠাৎ গলির মধ্যে ঢুকে পড়ে, অবাক হবে তো? আমার এই দাদাটিরও বাঁধা লাইন হলো পলমল আস্তানা, ডায়াজনিস ক্লাব আর হোয়াইট হল। এই লাইনেই মোটামুটি লুপের মতো সে ঘোরাফেরা করে। বে লাইন কখনোই হয় না। জীবনে একবারই সে এসেছিল আমার এইখানে, আজ হঠাৎ লাইন ছেড়ে বেরিয়ে গেল কেন সেটাই ভাবতে পারছি না। টেলিগ্রামে তা লেখেননি? টেলিগ্রামটা বাড়িয়ে দিল হোমস। আমি পড়লাম, ক্যাডোগেনের ব্যাপারে
এক্ষুনি দেখা করব। মাইক্রফট। ক্যাডোগেন ওয়েস্ট নামটা কিন্তু শুনেছি। কিন্তু সত্যি বলতে কি আমার কিছুই মনে পড়ছে না। অবাক হচ্ছি দাদার এই বে লাইন হওয়া দেখে। অরবিট থেকে একটা প্ল্যানেট যেরকম ছিটকে গেলে লাগে, মাইক্রফট দাদাও সেরকম অন্য পথে পরিক্রমা করলে সেই রকমই লাগে। ও ভালো কথা, মাইক্রফট যে কী জিনিস সেইটা জানো তো? গ্রিক দোভাষীর মামলা হাতে এলে সামান্য কিছু শুনেছি সরকারি চাকুরি, এই পর্যন্ত জানি। দেখো, সেটা আমি তোমাকে তখনও ততটা চিনি না বলে তাই মুখ খুলে বলিনি। মাইক্রফট ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করে ঠিকই, কিন্তু মাঝে মাঝে সে নিজেই ব্রিটিশ সরকার হয়ে যায়। কি আবল তাবল বকছো ভাইয়া? ও হ্যাঁ, বিলক্ষণ, জানতাম অবাক হয়ে যাবে। মাইক্রফট বছরে মাইনে পায় মাত্র 450 পাউন্ড। চিরকালই অন্যের অধীনে সে খেটে এসেছে। জীবনে কোনো রকম উচ্চাসা নেই, সম্মান বা উপাধি সে কখনোই পাবে না। তা সত্ত্বেও তাকে ছাড়া মাঝে মাঝে এদেশের একদম চলে না, চলবেও না। কিভাবে শুনি? ওই রকম একটা সাজানো ঝকঝকে তকতকে ব্রেন আর দুটো নেই জানো। ফলে নিজেকে এমন একটা অবস্থায় সে এনে ফেলেছে যে তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো দ্বিতীয় ব্যক্তিটি আর নেই। মগজের মধ্যে অজস্র ঘটনা ঠেসে রাখার এমন আশ্চর্য ক্ষমতা জীবিত কোনো মানুষের মধ্যে আমি দেখিনি। বিরাট যে ক্ষমতা আমি অপরাধী অন্বেষণে লাগিয়েছি, ও ঠিক সেই ক্ষমতাই তার সরকারি কাজে লাগিয়েছে। বিপুল এই ক্ষমতার অধিকারী বলেই সব ডিপার্টমেন্ট থেকে তাকে যে কোনো ব্যাপারে ফাইনাল ডিসিশন নেওয়ার ভারটা ছেড়ে দেয়। ও হলো সেন্ট্রাল এক্সচেঞ্জ বা ক্লিয়ারিং হাউস। ওর মাথা থেকে যে সিদ্ধান্ত মেজে ঘষে বেরিয়ে আসবে, ইট উইল কভার অল সাইডস। অন্যেরা শুধু বিশেষজ্ঞ, ও কিন্তু সর্বজ্ঞ। জাস্ট ইম্যাজিন, কোনো পলিটিক্যাল এন্টিটি কোনো একটা ব্যাপারে মেরিন ডিপার্টমেন্ট, ইন্ডিয়া, কানাডা আর ধাতু সম্পর্কে পরামর্শ চান। এর জন্য তো ধরো আলাদা আলাদা দপ্তর আছে, সেই সব দপ্তর থেকেই আলাদাভাবে পরামর্শ নিতে পারে। কিন্তু মাইক্রফটের ব্রেনে সমস্ত দপ্তরই ঠাসা। ও একাই সমস্যাটার সমস্ত রকম সম্ভাবনা ভেবে নিতে পারে। মাথার মধ্যে সমস্ত খবর ফোকাস করে নিয়ে একই সমস্যার কত রকম প্রতিক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখা দিতে পারে সেটাও চট করে বলে দিতে পারে। আগে এই জন্যই শর্টকাট পরামর্শদাতা হিসেবে ওকে কাজে লাগানো হতো, কিন্তু এখন তাকে ছাড়া এক দণ্ডও চলে না। ওর এই বিরাট ব্রেনে পায়রার খুপড়ির মতো ছোট্ট ছোট্ট খুপড়িতে রাজ্যের খবর থরে থরে সাজানো থাকে। আর তাই জন্যই চোখের নিমেষে ওর মতামত পেয়ে ব্রিটিশ সরকার পড়তে যায়। একাধিকবার জাতির নীতি নির্ধারিত হয়েছে ওর পরামর্শের ভিত্তিতে। ইয়েস, হিজ ডিসিশন ওয়াজ দ্য ফাইনাল ওয়ান। এই নিয়েই আছে ও। এইসবই ওর ধ্যান ধারণা, মানসিক ব্যায়ামের উপাদান। মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা নিয়ে আমিও দ্বারস্থ হয়েছি বটে, তখন ছিটে ফোটা বুদ্ধি বর্ষণ করে আমাকেও সে উতরে দিয়েছে। কিন্তু আজকে যে দেখছি ব্যাপারটা উল্টো। ইট সিমস লাইক দ্য বিগ জুপিটার ইজ কামিং টু দ্য স্মল আর্থ। কে এই ক্যাডোগেন ওয়েস্ট? তাকে নিয়ে মাইক্রফটের হঠাৎ এত মাথা ব্যথা কেন? সোফার উপর থেকে কাগজের তারা হাতড়াতে হাতড়াতে উত্তেজিতভাবে বললাম, পেয়েছি পেয়েছি। গত মঙ্গলবার সকালে পাতাল রেলে একটা ছোকরার মৃতদেহ পাওয়া গেছে, তার নাম ক্যাডোগেন ওয়েস্ট। সিধে হয়ে বসলো হোমস, পাইপটা ঠোঁট পর্যন্ত আর পৌঁছালো না। ওয়াটসন, ব্যাপারটা নিঃসন্দেহে গুরুতর। সামান্য একটা মৃত্যু নিয়ে বেলাইনে চলার পাত্র আমার দাদার নয়। যতদূর মনে পড়ছে, ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গেছে। পকেট মারা যায়নি, কেউ ঠেলেও ফেলে দেয়নি। মারপিট বা চুরি ডাকাতির কোনো নামগন্ধ নেই। ওরকম একটা ভিজে ব্যাপারে মাইক্রফট মাথা ঘামাচ্ছে কেন? ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্যজনক। তদন্তের ফলে বেশ কিছু আশ্চর্য খবর জানা গিয়েছে। কেসটা কিন্তু অদ্ভুত। নইলে আমার ভাই মাথা ঘামায়? আর্ম চেয়ারে আড় হয়ে শুয়ে হোমস বলল, বলো ভাইয়া, আমি শুনছি। ছোকরার বয়স 27, নাম আর্থার ক্যাডোগেন ওয়েস্ট, আইবুড়ো, উইলউইচ আর্সেনালের কেরানি। তার মানে সরকারি চাকরে। মাইক্রফটের লাইনে এসে গেল দেখছি। বেশ। গত সোমবার রাত্রে হঠাৎ বেরিয়ে যায় উইলউইচ থেকে। শেষ দেখেছে তার প্রণয়নী মিস ভায়োলেট ওয়েস্টবুরি সন্ধে 7:30টার সময়। তার কাছ থেকেও হঠাৎ বিদায় নেয় ছোকরা। কারণটা মেয়েটাও বুঝে উঠতে পারেনি।
কেননা কোনো রকম ঝগড়াঝাটি হয়নি দুজনের মধ্যে। মৃতদেহটা পায় ম্যাসন নামে একজন রেল কর্মচারী, লাইনে প্লেট সে বসায়। দেহটা পাওয়া যায় লন্ডন পাতাল রেলের আল্টগেট স্টেশনের ঠিক বাইরে। আচ্ছা, কখন? এই তো মঙ্গলবার ভোর 6টায়। স্টেশনের কাছাকাছি রেল লাইন যেখানে টানেলে ঢুকেছে সেইখান থেকে পূব দিক যেতে বাঁ হাতি লাইনের বেশ খানিকটা তফাতে পড়েছিল দেহটা। মাথাটা এমনভাবে থেতলে গিয়েছে যে দেখলেই বোঝা যায় ট্রেন থেকে না পড়লে লাইনের ধারে দেহটা ওভাবে পড়ে থাকতে পারে না। বাইরের রাস্তা থেকে ডেড বডি এনে ওখানে ফেলতে গেলে স্টেশনের টিকিট কালেক্টরের চোখে পড়তো। বুঝলাম। জীবিত অথবা মৃত অবস্থায় ট্রেন থেকে হয় নিজে পড়ে গেছে, না হলে তাকে ঠেলে ফেলে দেয়া হয়েছে। কিন্তু তারপর যে লাইনের ধারে ডেড বডি পাওয়া গিয়েছে সেই লাইন দিয়ে পশ্চিম থেকে পূর্বে ট্রেন যায়। মাঝরাতে ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গিয়েছে, কিন্তু ট্রেনে উঠেছিল কখন ধরা যাচ্ছে না। হোল্ড অন, টিকিটটা দেখলেই তো সেটা ধরতে পারা যাবে, তাই না? টিকিট ফিকিট কিছুই পাওয়া যায়নি পকেটে। টিকিট পাওয়া যায়নি? ওকে, এটা তো খুব আশ্চর্য একটা ব্যাপার। আমি জানি টিকিট না দেখিয়ে মেট্রোপলিটন ট্রেনের প্ল্যাটফর্মে ঢোকা যায় না। টিকিটটা কি তাহলে পকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে, পাছে টিকিট দেখে বোঝা যায় যে কোন স্টেশন থেকে সে উঠেছিল? ভেরি মাচ পসিবল। নাকি কামরার মধ্যে সে নিজেই ফেলে দিয়েছে? দ্যাট ইজ অলসো পসিবল। পয়েন্টটা কিন্তু রীতিমতো অদ্ভুত, ওয়াটসন। চুরি ডাকাতির নামগন্ধ তো নেই, তাই না? সেরকমই তো দেখা যাচ্ছে। পকেটে যা পাওয়া গেছে তার ফর্দটা একবার শোনো। 2 পাউন্ড 15 শিলিং ছিল মানি ব্যাগে। ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকের একটা চেক বই, উইলউইচ ব্রাঞ্চের। এই চেক বই থেকেই লোকটার ঠিকুজি কুষ্টি জানা যাবে। উইলউইচ থিয়েটারের 2টো ড্রেস সার্কেল টিকিটও ছিল পকেটে, তারিখ ওই দিনেরই, ইভিনিং শোয়ের টিকিট, আর ছোট 1 প্যাকেট টেকনিক্যাল কাগজপত্র। দেখলে তো ওয়াটসন, পরপর সব মিলে যাচ্ছে। ব্রিটিশ সরকার, উইলউইচ অস্ত্রাগার, টেকনিক্যাল কাগজপত্র আর মিস্টার মাইক্রফট। ওই তো এসে গেছে মাইক্রফট। ঘরে ঢুকলেন মাইক্রফট হোমস। দিব্য লম্বা চওড়া চেহারা, বিরাট চেহারার মধ্যে শারীরিক শক্তি যেন একটু বেশিভাবে প্রকট। অথচ ধরের বুদ্ধিসমুজ্জ্বল মুন্ডখানা দেখলে ধরের কথা আর মনেই থাকে না। ইস্পাত ধূসর কোটরে বসানো ধারালো চোখ, কাঠের দৃঢ় ঠোঁট এবং কর্তৃত্বব্যঞ্জক ললাট, সব মিলিয়ে চেয়ে থাকার মতোই। ধরটার কথা ভুলে যেতে হয়, বিরাট ওই মস্তকের মধ্যে শক্তিশালী পর্দাটার কথাই কেবল মনে জেগে থাকে। পেছনে পেছনে এলো লেস্ট্রেড, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ। দুজনেরই মুখ গম্ভীর। ওভারকোট খুলে আর্ম চেয়ারে বসলেন মাইক্রফট হোমস। বললেন, শার্লক, কেসটা অতি যাচ্ছে তাই। রোজকার অভ্যেস পাল্টানো আমার ধাতে সয় না, কিন্তু না আসেও পারলাম না। শ্যামদেশের অমন জরুরি সমস্যা ফেলে চলে আসতে হলো প্রধানমন্ত্রীর ছটফটানি দেখে। নৌবিভাগের প্রশাসন দপ্তরে গেলে শুনবি যেন চাক ভাঙা বলতা গুনগুন করছে। উত্তেজনায় কেউ আর স্থির নেই। কিরে, কাগজ পড়েছিস তো? এইমাত্র পড়লাম। আচ্ছা, ওই টেকনিক্যাল কাগজপত্রগুলো কিসের? এই রে, ঠিক পয়েন্টে এসে গেলি দেখছি। কপাল ভালো, কাগজে ওটা বেরোয়নি। বেরোলে ঢি পড়ে যেত। ছোকরার পকেট থেকে পাওয়া গেছে ব্রুস প্যাটিংটন সাবমেরিনের নকশা। নামটা শুনেছিস নিশ্চয়ই? শুধুই নাম শুনেছি, তার বেশি কিছুই নয়। নকশাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সরকার সেটিকে গুপ্ত রাখার সব রকম চেষ্টাই করেছিল। ব্রুস প্যাটিংটন সাবমেরিন জলে নামলে সে তল্লাটে কোনো যুদ্ধজাহাজকেই আর যুদ্ধ করতে হবে না। 30টা আলাদা পেটেন্ট নিয়ে তৈরি হয়েছে গোটা নকশাটা। প্রত্যেকটা পেটেন্ট সমান গুরুত্বপূর্ণ, কোনোটাকেই বাদ দেওয়া যায় না। দিলে প্ল্যান কেচে যাবে। প্ল্যানটা গুপ্ত রাখার চেষ্টায় কোনো ত্রুটি হয়নি। অস্ত্রাগারের লাগোয়া গোপন চেম্বারে সিন্দুকের মধ্যে রাখা হয়েছে এবং সে ঘরে দরজা জানলায় এমন ব্যবস্থা করা আছে যে চোর ডাকাতের 14 পুরুষের ক্ষমতা নেই সেই ঘরের ভেতরে ঢোকে। অফিস থেকে এ নকশা বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কল্পনাও করা যায় না। ইনফ্যাক্ট
নৌ বিভাগের চিফ কন্ট্রাক্টর যদি ইচ্ছে করেন নকশাটা দেখবেন, তাহলেও তাকেও আসতে হবে ওই ঘরের মধ্যে উইলউইচ অফিসে। তা সত্ত্বেও লন্ডনের বুকে একজন জুনিয়র ক্লার্কের মৃতদেহর পকেটে পাওয়া গেল ভীষণ গুরুত্বপূর্ণ সাংঘাতিক গোপনীয় এই প্ল্যান। সমস্ত সরকারি ডিপার্টমেন্ট এই খবরটা শোনার পর ভয়ে কম্পিত। কিন্তু প্ল্যান তো পেয়ে গেছে। না শার্লক, 10টা কাগজ ছড়ানো হয়েছিল উইলউইচ থেকে। তার মধ্যে সবচেয়ে দরকারি 3টে কাগজ একদম বেপাত্তা। 7টা পাওয়া গেছে ছোকরার পকেটে, বাকি 3টে তাহলে গেল কোথায়? শোন, পুলিশ আদালতেরও সব ছিঁচকে মামলা শিখে তুলে আদা জল খেয়ে লেগে পড়, দেশের কাজ কর। ইংল্যান্ড কৃতজ্ঞ থাকবে তোর কাছে। সমস্যাটা কিন্তু আন্তর্জাতিক, খেয়াল থাকে যেন। ছিঁচকে কেস নয়। ক্যাডোগান ওয়েস্ট কাগজগুলো সরাতে গেল কেন? 3টে কাগজ এখন কোন চুলোয়? ক্যাডোগান ওয়েস্ট পরলোক গেল কিভাবে? রেল লাইনের ধারে নশ্বর দেহটা পৌঁছল কি করে? শয়তানির চক্র ফাঁস করা যায় কিভাবে? এতগুলো প্রশ্নের জবাব তোকে বার করতে হবে। দাদা, তোমার চোখ আমার মতোই ধারালো, কিন্তু তুমি নিজে দেখছো না কেন? এভিডেন্স এনে দে, চেয়ারে বসে মাথা খাটিয়ে সমাধান বাতলে দেব। কিন্তু ওইসব ছোটাছুটি করা আমার পোষায় না। রেলগার্ডকে গিয়ে জেরা করা কি উপুর হয়ে বসে লেন্স নিয়ে মাটিতে পরীক্ষা করা, ওসব আমার কুষ্টিতে লেখা নেই। কাজটা তোর। দিস ইজ আ ন্যাশনাল ক্রাইসিস। বড় রকমের পপুলারিটি যদি চাই তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হেসে উঠল শার্লক হোমস, মাথা নেড়ে বলল, আমি খেলতে ভালোবাসি বলে কেসটা সত্যি খুব ইন্টারেস্টিং, কিন্তু আরও কিছু ঘটনা চাই যে আমার। এই কাগজটা রাখ, এতে দরকারি পয়েন্ট আর কিছু ঠিকানা লিখে এনেছি। কাগজপত্র রাখার মূল দায়িত্ব ছিল স্যার জেমস ওয়াল্টারের। ভদ্রলোকের মাথার চুল পেকেছে সরকারি কাজে, অসীম শ্রদ্ধা আর বিশ্বাসের পাত্র। ডিগ্রি লিখতে গেলে 2 লাইনেও ধরে না। এর প্যাট্রিয়টিজম নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। সিন্দুকের 2টো চাবির একটা থাকে এর কাছে। সোমবার অফিস টাইমে কাগজগুলো সিন্দুকেই ছিল। চাবি নিয়ে স্যার জেমস 3টে নাগাদ লন্ডনে রওনা হন। সন্ধ্যের দিকে যখন এই ঘটনাটা ঘটে, তখন তিনি বার্কলে স্কোয়ারে অ্যাডমিরাল সিনক্লেয়ারের বাড়িতে বসে। খবরটা যাচাই করা হয়েছে তো? যাচাই করা হয়েছে। স্যার জেমসের ভাই কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার বলেছেন উইলউইচ থেকে কখন বেরিয়ে গিয়েছিলেন স্যার জেমস, আর অ্যাডমিরাল সিনক্লেয়ার বলেছেন উনি লন্ডনে ছিলেন কখন। কাজেই এদিক দিয়ে স্যার জেমসকে ধাঁধা থেকে বাদ দেওয়া যেতে পারে। ওকে, অ্যান্ড হু হোল্ডস দ্য সেকেন্ড কি? মিস্টার সিডনি জনসনের কাছে। একধারে সিনিয়র ক্লার্ক আর নকশা আঁকিয়ে। লোকটা বিমর্ষ টাইপের, বয়স 40, বিয়ে করেছে, ছেলে মেয়ে 5টি। কম কথা বলে, খাটে খুব, কাজের রেকর্ড ভালো, কিন্তু সহকর্মীদের কাছে অপ্রিয়। তার বউ বলেছে সোমবার সন্ধ্যাটা বাড়িতেই ছিল স্যার সিডনি জনসন। ঘড়ির চেনে ঝোলানো চাবি কাছছাড়া হয়নি 1 সেকেন্ডের জন্যও। বেশ, ক্যাডোগান সম্বন্ধে এবার আমাকে একটু কিছু বলো। ছোকরা চাকরিতে এসছে বছর 10, মাথা গরম, কাজ ভালো, সোজা চরিত্রের লোক। ওর বিরুদ্ধে আমাদের বলার কিছুই নেই। অফিসে সিডনি জনসনের ঠিক পরেই ওর স্থান। কাজের খাতিরে রোজই প্ল্যান নাড়াচাড়া করতে হয়েছে। প্ল্যানে হাত দেওয়ার সুযোগ আর কারণ নেই। কিন্তু রাত্রে প্ল্যানটা সিন্ধুকে তুলেছিল কে? সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। জুনিয়র ক্লার্ক ক্যাডোগান ওয়েস্টের পকেটে যখন প্ল্যানটা পাওয়া গেছে তখন চুরিটা সেই করেছে, এই নিয়ে কারোর কোনো দ্বিমত আছে কি? নেই, কিন্তু শার্লক, জট তো তাতে পরিষ্কার হচ্ছে না, বরং বাড়ছে। যেমন কাগজপত্র ও নিতে গেল কেন? বিনিময়ে টাকা পেত নিশ্চয়ই। কয়েক হাজার পাউন্ড তো পেতই। বিক্রি করার উদ্দেশ্য ছাড়া লন্ডনে কাগজ নিয়ে যাওয়ার তার আর কোনো উদ্দেশ্য আছে কি?
আমার মাথায় তো আসছে না। তাহলে কাজ শুরু করার জন্য আপাতত এই উদ্দেশ্যটা ধরে নিয়েই এগোনো যাক। ওয়েস্ট ছোকরা কাগজ নিয়ে নকল চাবি দিয়ে। না শার্লক, একটা নকল চাবিতে হতো না, কয়েকটা লাগবে। সদর দরজা খুলতে হবে, ঘরের দরজা খুলতে হবে। বেশ তো, বেশ কয়েকটা নকল চাবি নিয়ে কাগজ সরালো ছোকরা। লন্ডনে গেল বিক্রি করতে। মতলব ছিল ভোরের আগেই ফিরে সিন্ধুকে ঠুকিয়ে রাখবে আসল প্ল্যানটা। কিন্তু লন্ডনে হাতে হাতে ফল পেল বিশ্বাসঘাতকতার। কিভাবে? ওয়েলউইচে ফেরার সময় ট্রেনে তাকে খুন করা হয়। লাশ ফেলে দেয়া হয় লাইনের ধারে। লাশ পাওয়া গেছে আর্লগেট স্টেশনের কাছে। স্টেশনটা লন্ডন ব্রিজ পেরিয়ে ওয়েলউইচ যাওয়ার পথে। লন্ডন ব্রিজ পেরিয়ে যাওয়ার নিশ্চয়ই একটা কারণ তো আছে। দেয়ার ওয়াজ সামওয়ান ইন দ্য কুপ যার সঙ্গে সে তন্ময় হয়ে কথা বলছিল। দেন আর্গুমেন্ট, হাতাহাতি আর খুন। অথবা হয়তো বাঁচার জন্য কামরা থেকে নিজেই সে লাফ দিয়েছে এবং ফলত মারা গেছে। সঙ্গে যে ছিল দরজাটা বন্ধ করে দিয়েছিল। ঘন কুয়াশায় কেউ জানতেও পারল না কি ঘটে গেল। কিন্তু শার্লক, তোর নিজের যুক্তিতেই ফাঁক থেকে যাচ্ছে। শোন, প্ল্যান বিক্রি করলেও যে লোক সন্ধে নাগাদ লন্ডন যাবে, সে ওয়েলউইচ থিয়েটারে সন্ধে শোয়ের টিকিট কাটতে যাবে কেন? প্রণয়নীকে মাঝপথে ফেলে পালিয়ে যাবে কেন? লেস্ট্রেড এতক্ষণ ছটফট করছিল কথার যুদ্ধ শুনতে শুনতে। এবার দুম করে বলে উঠল, ওই ধোকা দেওয়ার জন্য। ইটস এ মাস্টার প্ল্যান লেস্ট্রেড, কোনো সন্দেহ নেই তাতে। এই গেল আমার ধোঁকা তত্ত্বে প্রথম আপত্তি। দ্বিতীয় আপত্তি এই হলো যে ভোরের আগেই কাগজ 10টা ফিরিয়ে না আনলে চুরির তত্ত্ব ফাঁস হয়ে যাবে। এটা জেনেও সে পকেটে করে মাত্র 7টা কাগজ নিয়ে ফিরছিল কেন? বাকি 3টে কোথায় গেল? কোন মুলুকে? এছাড়া এত কাঠখড় পুড়িয়ে নকশা বেচতে যে লন্ডন গেল, নকশা বেচার টাকাটা পকেটে না নিয়ে এসে ফিরছিল কেন? লেস্ট্রেড যেন তৈরি হয়েছিল জবাব দেওয়ার জন্যে। বলে উঠল, এ আর এমন কি কঠিন ব্যাপার? বেচবে বলে নিয়ে গেছিল লন্ডনে, কিন্তু দরে পোষালো না। ফিরছিল যেখানকার জিনিস সেখানে রাখবে বলে। শত্রু চর ছাড়বে কেন? পেছন পেছন এলো, ট্রেনের মধ্যে খুন করলো, সবচেয়ে দরকারি 3টে নকশা পকেটস্থ করলো, লাশ বাইরে ফেলে দিল। লেটা চুকে গেল। কেমন সমস্যার সমাধান হলো কিনা? আরও একটা ব্যাপার আছে, তার কাছে টিকিটটা ছিল না কেন? কোন স্টেশনের কাছে শত্রুর চর থাকে, পাছে তা ফাঁস হয়ে যায়, তাই খুনি নিজেই টিকিটটা সরিয়েছে পকেট থেকে। বেশ, তাহলে আর এত ঝঞ্ঝাট কেন? বিশ্বাসঘাতক প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করেছে। সাবমেরিনের নকশাও এতক্ষণে শত্রুর দেশে চলে গেছে। তাহলে আর খামোকা মাথা ঘামানোর কোনো দরকারটা আছে কি? গাতল শার্লক, গাতল। আমার মন বলছে তোদের এই সব অনুমানই ভুল, গোড়া থেকেই ভুল। উঠে পড়ে কাজে লেগে যা। অকুল স্থলে হানা দে। সংশ্লিষ্ট লোকজনের ধরে জেরা করে নাস্তানাবোধ করে ছাড়। সাধ্যমতো যা করতে পারিস কোনোটা বাকি রাখিস না। দেশকে এভাবে সেবা করবার এত বড় সুযোগ জীবনে তুই পাসনি, আর কোনোদিন পাবিও না। সুতরাং মেক গুড ইউজ অফ ইট। কাঁধ ঝাঁকিয়ে হোমস বলল, ইটস ওকে, আমি দেখছি কি করা যায়। ওয়াটসন, উঠে পড়ো। লেস্ট্রেড, চলো আমার সঙ্গে আর্লগেট স্টেশনে চলো। মিস্টার মাইক্রফট, ঘরের ছেলে ঘরে চলে যাও। সন্ধ্যের মধ্যে আমি সমস্ত খবর দেব। বাট হ্যাঁ, প্লিজ ডু নট এক্সপেক্ট এ লট অফ থিংস ফ্রম মি। 1 ঘন্টা পরে আর্লগেট স্টেশনের ঠিক আগে টানেল থেকে বেরিয়ে আসা পাতাল রেলের ধারে এসে দাঁড়ালাম আমরা, হোমস, আমি আর লেস্ট্রেড। রেল কোম্পানির তরফ থেকে একজন সদাশয় লালমুখ বৃদ্ধ ভদ্রলোক এলেন সঙ্গে। লাইন থেকে ফুট 3 তফাতে একটা জায়গা দেখিয়ে ভদ্রলোক বললেন, লাশ পড়েছিল এইখানে। দেখলেই বুঝবেন ওপর থেকে পড়া সম্ভব নয়। ট্রেনের ভেতর থেকেই ছুঁড়ে দেওয়া হয়েছে। যতদূর যা খবর পেয়েছি, সোমবার মাঝরাতে যে ট্রেনটা গেছে এখান দিয়ে, লাশ ফেলা হয়েছে সেই ট্রেন থেকেই। বাই দ্য ওয়ে, কামরাগুলো কি পরীক্ষা করে দেখা হয়েছে? মারপিটের কোনো চিহ্ন পাওয়া গেছে কি? সেই রকম চিহ্ন বা টিকিট কিছুই তো পাওয়া যায়নি। আচ্ছা, ওই কোনো দরজা টরজা কিছু খোলা ছিল? না না না। লেস্ট্রেড বলল, আমরা অবশ্য একটা খবর পেয়েছি। আর্লগেট স্টেশনে ট্রেন ঢোকবার
ঠিক আগে সোমবার ওই 11:40 নাগাদ ধপাস করে একটা ভারী জিনিস পড়ার আওয়াজ পায় একজন যাত্রী। ঘন কুয়াশার জন্য কিছু দেখা যায়নি। আরে 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 মিস্টার হোমস, ওটা কি করছেন? নিঃসীম আগ্রহে উদ্দীপ্ত মুখে ইস্পাতের রেল লাইনের পানে নিমেষহীন নয়নে চেয়েছিল শার্লক হোমস। রেল লাইন যেখানে বেঁকে বেরিয়ে এসেছে টানেলের মধ্যে থেকে, চেয়ে আছে ঠিক সেই দিকে। আর্লগেট একটা জংশন স্টেশন, অনেক রেল লাইনের কাটাকাটি চলেছে সেখানে। হোমসের সাগ্রহ চাহনি নিবদ্ধ এই সব লাইনের কাটাকুটির দিকে। এ চেহারা, এ চাহনি, হে আমি চিনি। থির থির করে কাঁপছে নাকের পাটা, বেঁকে শক্ত হয়ে গিয়েছে পাতলা ঠোঁট, বঙ্কিম চেহারা নিয়েছে ভুরু জোড়া। বিড়বিড় করে আপন মনে বলল, পয়েন্টস। এই কি বলছেন বলুন তো? রেল লাইনের এত পয়েন্ট আর কোথাও নেই, তাই না? না, তা নেই। সেই সঙ্গে একটা বাঁক, লাইনে লাইনে কাটাকুটি আর একটা বাঁক। আহারে, তাই যদি হতো। কি হতো মিস্টার হোমস? সূত্র পেয়েছেন মনে হচ্ছে। একটা আইডিয়া পেয়েছি বলতে পারো। অন্ধকারে একটা নিশানা দেখা যাচ্ছে। কেসটা ক্রমশই যেন আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। লাইনে তেমন রক্ত পড়েনি দেখছি, কিন্তু চোটটা জব্বর রকমের, তাই না? হাড় গুঁড়িয়ে গিয়েছিল, বাইরে চোট খুব একটা লাগেনি। তা সত্ত্বেও রক্তপাতটা সবাই আশা করে। কুয়াশার মধ্যে যে ট্রেন থেকে ভারী জিনিস পড়বার ধপাস করে একটা আওয়াজ পাওয়া গেছিল, সেই ট্রেনটা পরীক্ষা করবার সুযোগ পাওয়া যাবে কি? সম্ভব নয় মিস্টার হোমস। কামরাগুলো খুলে ফেলে এতক্ষণে অন্য ট্রেনে জুড়ে দেওয়া হয়েছে। লেস্ট্রেড বলল, আমি নিজে সব কামরা দেখেছি, কিন্তু চোখে পড়েনি। হোমসের চরিত্রে একটা দুর্বলতা আছে। কারো ভোঁতা বুদ্ধি একদম সইতে পারে না, ধৈর্যচ্যুতি ঘটে। ঘুরে দাঁড়িয়ে তিরিক্ষি গলায় বলল, কিন্তু আমি কামরা পরীক্ষা করার জন্য ট্রেনটা দেখতে চাইনি। ওয়াটসন, চলো, এখানে আর আমাদের কিচ্ছু দেখবার নেই। লেস্ট্রেড, তোমাদের আর কষ্ট দেব না। এবার হুইল বিচে ফিরে গিয়ে আমাদের তদন্ত শুরু করতে হবে দেখছি। লন্ডন ব্রিজ থেকে ভাইকে একটা টেলিগ্রাম পাঠালো হোমস। অন্ধকারে আলোর নিশানা পাচ্ছি, তবে নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে। লোক মারফত বেকার স্ট্রিটে বাসায় বিদেশি স্পাই ইন্টারন্যাশনাল গুপ্তচরদের লিস্ট পাঠিয়ে দাও। ইংল্যান্ডে যারা আছে সবার নাম আর ঠিকানা চাই। লোকটা যেন আমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। শার্লক। উইলউইচের ট্রেনে উঠে বসে হোমস বলল, এতেই কাজ হবে। এরকম একটা অতি আশ্চর্য কেসে নাক গলানোর সুযোগ দিয়ে মাইক্রোফট যথেষ্ট উপকার করেছে আমার। নিশ্চয়ই একটা অদ্ভুত রক্তচন্মন করা চিন্তা ঢুকেছে হোমসের মগজে। চাপা তীব্র প্রাণশক্তি যেন ফুটে ফুটে বেরিয়ে আসতে চাইছে তার চোখ মুখ থেকে। খাঁচায় বন্ধ ল্যাচ খোলা কানঝোলা ফক্স হাউন্ডের চেহারা একেবারে পাল্টে যায় শিকারের গন্ধ পেলে। অবিকল সেই পরিবর্তনই দেখা দিয়েছে শার্লক হোমসের মধ্যে। মাত্র ক ঘন্টা আগে এই মানুষটাই কুয়াশা পিঞ্জরে বন্দি অবস্থায় ঘরের মধ্যে ইঁদুররাঙা ড্রেসিং গাউন পরে অস্থির চরণে যেন লেংচে লেংচে পায়চারি করেছে দীর্ঘ তনু নিয়ে। কিন্তু এখন সে আর এক মানুষ। শুধু বলল, উপাদান পাওয়া গেছে ওয়াটসন, সুযোগ এখনো রয়েছে। আস্ত গাধা আমি, তাই সম্ভাবনাটা আগে বুঝতে পারিনি। আমার কাছে কিন্তু এখনো সবটাই অন্ধকার। শেষটা এখনো অন্ধকার আমার কাছে। তবে কি জানো ওয়াটসন, একটা আইডিয়া মাথায় এলে তার থেকে আরেকটা আইডিয়া রেপ্লিকেট করা যায়। ছোকরা মারা গেছে অন্য কোথাও, লাশটা রাখা হয়েছিল ট্রেনের ছাদে। ছাদ? ব্রাদার, লাশটা এমন একটা জায়গায় ঠিকরে পড়েছে যেখানে রেল লাইনের কাটাকুটি থাকার দরুন আর বাঁক থাকার দরুন প্রত্যেকটা কামরাকে হেলে দুলে যেতেই হবে। কামরা যখন দুলতে থাকে ডাইনে বাঁয়ে, তখন কামরার ভেতর থেকে কিছুই ছিটকে পড়ে না, কিন্তু ছাদে কোনো জিনিস থাকলে তা তো গড়িয়ে পড়বেই। তারপর দেখো, ওরকম একটা মারাত্মক জখম হওয়া সত্ত্বেও তেমন রক্ত পড়েনি এই জায়গাটায়। তার মানে কি এই নয় যে ছোকরাকে পরলোকে পাঠানো হয়েছে অন্যত্র এবং লাশটা রেখে দেওয়া হয়েছিল ট্রেনের ছাদে? পয়েন্টস আর বাঁক পেরোনোর সময় আপনা থেকেই সে ছিটকে পড়ে গেছে লাইনের ধারে। পরপর দুটো অদ্ভুত ধাঁধার সমাধান দেখো এই একটা আইডিয়াতে কি হয়ে গেল, তাই নয় কি? শুধু কি তাই, পকেটের টিকিট না থাকার কারণও তো স্পষ্ট হয়ে গেল। ঠিক বলেছ, টিকিট কেন নেই? নাও, এবার তারও একটা পরিষ্কার উত্তর পাওয়া গেল। সব সমস্যার সমাধান দেখো একে একে পাওয়া যাচ্ছে। সঠিক আইডিয়াটা মাথায় আনতে পেরেছি, তাই একটার পর একটা সব বুঝতে পারছি।
কিন্তু ভাই, রহস্য যে আরো গভীর হলো এই আইডিয়ার ফলে। হয়তো। বলে চিন্তা সাগরে ডুব দিল শার্লক হোমস। ট্রেন উইলউইচে পৌঁছানোর আগে আর একটি কথাও বলল না। প্ল্যাটফর্মের বাইরে এসে একটা ছ্যাঁকড়া গাড়িতে উঠে বসে পকেট থেকে বার করলো মাইক্রফটের দেওয়া কাগজখানা। সে বলল, সারা বিকেলটা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করে কাটাতে হবে। প্রথমেই যাব স্যার জেমস ওয়াল্টারকে দর্শন করতে। টেমসের ধারে বিখ্যাত ব্যক্তিটির সাজানো ভিলায় যখন পৌঁছালাম, তখন কুয়াশা ফিকে হয়ে আসছে, আর্দ্র রোদ্দুর উকি দিচ্ছে। ঘণ্টা বাজাতেই খাস চাকর এসে দাঁড়ালো দোরগোড়ায়। আপনারা কি স্যার জেমসকে খুঁজছেন? খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি, তিনি আজ সকালে দেহ রেখেছেন। সে কি কথা? মারা গেছেন কিভাবে? আতকে উঠল হোমস। আপনারা ভেতরে আসুন, ওর ভাই কর্নেল ভ্যালেন্টাইন্সের সঙ্গে কথা বলে যান। চলো। বসবার ঘরে গেলাম। একটু পরেই ঊর্ধ্বশ্বাসে এলেন এক দীর্ঘকায় সুশ্রী ব্যক্তি। গালে হালকা রঙের দাড়ি, বয়স বছর 50 হবে, চুল উস্কো খুস্কো, চোখ উদ্ভ্রান্ত, সদ্য শোকের চিহ্ন সুস্পষ্ট। কথা পর্যন্ত বলতে পারছেন না, জড়িয়ে যাচ্ছে। বললেন, এই কেলেঙ্কারির ধাক্কা উনি সইতে পারলেন না। যাকে কলঙ্ক স্পর্শ করতে পারিনি, বিভৎস এই ব্যাপারে তার মন ভেঙে গিয়েছিল, তাই চলে গেলেন সবাইকে ছেড়ে। আমি অ্যাকচুয়ালি ওকে কলঙ্কমুক্ত করার জন্যই এসেছিলাম। ওর মুখ থেকে ব্যাপারটা শুনলে রহস্যটা অনেকটা পরিষ্কার করতে পারতাম। যা বলবার পুলিশকে উনি বলে গিয়েছেন। ওর বিশ্বাস যে ক্যাডোগেন ওয়েস্ট ছোকরাই যত নষ্টের মূল, বাকিটুকু আরও গোলমেলে। আপনার কি মনে হয়? খবরের কাগজে যা পড়েছি আর দাদার মুখে যা শুনেছি, তার বেশি কিছু আমি জানি না। মিস্টার হোমস, যদিও ব্যাপারটা অভব্য দেখাচ্ছে, তবু বলি, এরকম মানসিক অবস্থায় আপনি যত তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় নেন, আমার ততই ভালো। বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো হোমস। বলল, এরকম একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। আত্মহত্যা না হার্টফেল সেটাই বোঝা যাচ্ছে না। কর্তব্যে অবহেলা করার গ্লানি সইতে না পেরে নিজেই নিজের জীবন শেষ করে দিল। ঠিক আছে, পরে তা নিয়ে ভাবা যাবে। এখন যাওয়া যাক ক্যাডোগান ওয়েস্টের বাড়ি। শহরের প্রান্তে ছোট্ট একটা সাজানো বাড়িতে দেখা হলো নিহত ছোকরার শোকবিহ্বল মায়ের সঙ্গে। তার কাছ থেকে বিশেষ কথা বার করা গেল না, তবে ছোকরার প্রণয়নী মিস ভায়োলেট ওয়েস্টবুরি অনেক কথা বললেন। মেয়েটির মুখ সাদা, সোমবার রাত্রে শেষবার ক্যাডোগেনকে সেই দেখেছে। বলল, মিস্টার হোমস, দিন রাত কেবলই ভাবছি ভাবছি আর ভাবছি, ঘুমাতেও পারছি না। কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না এই কি করে সম্ভব। আর্থার দেশকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। দেশের যাতে সর্বনাশ হয় এমন কোনো কাজ ওকে দিয়ে সম্ভব নয়। নিজের হাত এক কোপে কাটতে রাজি সে, কিন্তু গুপ্ত কাগজ দেশের বাইরে সেই হাত দিয়ে পাচার করার পাত্র সে নয়। অসম্ভব, অবিশ্বাস্য। আর্থারকে যারা জানে তারা কেউই বিশ্বাস করবে না। কিন্তু ঘটনা যে অন্য কথা বলছে মিস ওয়েস্টবুরি। জানি জানি, তাই তো সব গুলিয়ে যাচ্ছে। আর্থারে কি টাকার খুব দরকার হয়েছিল? না, ওর চাহিদা কম, রোজগার ভালো। কয়েকশো পাউন্ড জমিয়েছিল। নতুন বছরেই বিয়ে হয়েছে তো আমাদের। কোনো রকম মানসিক উত্তেজনা কি আপনি লক্ষ্য করেছিলেন? বলুন মিস ওয়েস্টবুরি, আমাদের কাছে প্রাণ খুলে আপনি সমস্ত কথা বলুন। মেয়েটির চোখ মুখের চকিত পরিবর্তন হোমসের ধারালো নজরে ধরা পড়েছে। লাল হয়ে গেল মিস ওয়েস্টবুরি, দ্বিধায় পড়ল। তারপর বললে, করেছিলাম, বুঝেছিলাম কি যেন ঘুরঘুর করছে ওর মনের মধ্যে। আপনি কি অনেক দিন ধরেই সেটাকে লক্ষ্য করছিলেন? গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম। সবসময় কি যেন ভাবত, যেন একটা উদ্বেগে পেয়ে বসেছিল। একবার চেপে ধরেছিলাম, কিসের এত ভাবনা বলার জন্য। ও বলল, ব্যাপারটা অফিস সংক্রান্ত, অত্যন্ত গোপনীয়, আমাকেও বলা যাবে না। গম্ভীর হয়ে গেল হোমস। থামবেন না মিস ওয়েস্টবুরি, আপনি বলুন। আর্থার জড়িয়ে পড়তে পারে এমন কথাও যদি আপনি জানেন, সেটাও আমাদেরকে বলুন। বলা যায় না কোথা থেকে কি যে বেরিয়ে পড়তে পারে। নিশ্চয়ই বলবো।
বার দুয়েক বলি বলি করেও কি যেন চেপে গেছে। একবার শুধু বলেছিল বিষয়টা অত্যন্ত গোপনীয়, বিদেশি গুপ্তচররা দেদার টাকা ঢালবে যদি সন্ধান পায়। বেশ, আর কিছু? আমরা নাকি বড় ঢিলে, কড়াকড়ি মোটেই নেই। বিশ্বাসঘাতকের পক্ষে প্ল্যান হাতানো অত্যন্ত সোজা। এ কথা সম্প্রতি বলেছিল নাকি আগেও বলেছিল? এই তো সেদিনের কথা, আগে কখনো বলেনি। শেষ সন্ধ্যের ব্যাপারটা বলুন। থিয়েটারে যাব বলে বেরিয়েছিলাম, কুয়াশায় হেঁটে যাচ্ছিলাম। অফিসের কাছাকাছি এসে হঠাৎ করে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। সে কি, কোনো কথা না বলে? খুব অবাক হয়ে একবার চেঁচিয়ে উঠেছিল, তার বেশি নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ও ফিরল না। বাড়ি চলে এলাম। পরের দিন সকালে অফিস খুলতে পুলিশ এলো খোঁজ নিতে। দুপুর 12টা নাগাদ শুনলাম ভয়ঙ্কর খবরটা। মিস্টার হোমস, মিস্টার হোমস, কলঙ্কের হাত থেকে বাঁচান ওকে। বিষণ্ণভাবে মাথা নাড়ল হোমস, বলল, এসো ওয়াটসন, এবার যাওয়া যাক অফিসে। কাগজ হারিয়েছে যেখান থেকে। তদন্ত হাতে নিয়ে দেখেছিলাম ছোকরার কপাল মন্দ, এখন দেখছি একেবারেই জঘন্য। আসন্ন বিয়ের জন্য টাকার দরকার হয়েছিল বলেই ভাবি জীবন সঙ্গিনীকে পর্যন্ত প্ল্যান হাতানোর প্ল্যান বলে তাকে দুষ্কর্মের সঙ্গিনী করতে গিয়েছিল। কিন্তু চরিত্র বলে জিনিসটা কি একেবারে ফেল না? তাছাড়া ভাবি জীবন সঙ্গিনীকে দুম করে রাস্তায় ফেলে পালাবেই বা কেন? তা ঠিক, কেসটা বড় ভয়ঙ্কর হে, এরকম খটকা লেগেই থাকবে। সিনিয়র ক্লার্ক সিডনি জনসন অফিসেই ছিলেন। সসম্মানে অভ্যর্থনা জানালো হোমসকে। চশমা পরা মাঝবয়সী পাতলা চেহারার মানুষ, গাল আর আঙুল থির থির করে কাঁপছে, স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ায়। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো মিস্টার হোমস। স্যার জেমসের মৃত্যুর খবর শুনেছেন? সেখান থেকেই আসছি। সোমবার সন্ধ্যাতেও কত নিখুঁত ছিল এই অফিস, আর আজ চিফ নেই, ক্যাডোগান ওয়েস্ট খতম, নকশা উধাও। কি ভীষণ, কি ভীষণ। সবচাইতে ভীষণ হলো ক্যাডোগান ওয়েস্টের রাতারাতি চোর বনে যাওয়া। আপনি ঠিক জানেন ক্যাডোগান ওয়েস্ট চোর? সে ছাড়া কে চুরি করবে বলুন, ভাবা যায় না। সোমবার কখন বন্ধ হয়েছিল অফিস? 5টায়। আপনি বন্ধ করেছিলেন? আমি সবশেষে অফিস ছেড়ে বেরোই। নকশাটা কোথায় ছিল? ওই সিন্ধুকে, আমি নিজে রাখি ওখানে। এ বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা আছে? একজন বুড়ো যুদ্ধপেরত সৈন্য পাহারা দেয়, কিন্তু অন্যান্য অফিসও দেখতে হয় তাকে। লোকটা দারুণ বিশ্বাসী। সেদিন অবশ্য কুয়াশাও পড়েছিল প্রচণ্ড। 5টার পর এ বাড়িতে ঢুকতে গেলে নিশ্চয়ই 3টে চাবির দরকার হতো ক্যাডোগান ওয়েস্টের। তা হতো। বাইরের দরজার চাবি, এই অফিসের দরজার চাবি, সিন্ধুকের চাবি। চাবি থাকতো শুধু আপনার কাছে আর স্যার জেমস ওয়াল্টারের কাছে। আমার কাছে শুধু সিন্ধুকের চাবিটা থাকে, দরজার নয়। স্যার জেমস কি গোছানো স্বভাবের মানুষ ছিলেন? অত্যন্ত। 3টে চাবি একটা রিংয়ে রাখেন, আমি নিজে দেখেছি। আচ্ছা, ওই রিংটা কি উনি নিয়েই লন্ডন গেছিলেন? তাই তো বলেছেন। আপনার চাবি কাজ ছাড়া হয়নি তো? কখনোই না। অথচ ক্যাডোগান ওয়েস্টের পকেটে নকল চাবিও পাওয়া যায়নি। তাছাড়া কোনো ক্লার্ক যদি নকশা বিক্রির ফন্দি এঁটে থাকে, সে তা কপি করে নেয়, আসল নকশা লোপাট করতে যায় না, ঠিক কি না? নকশাগুলো এত টেকনিক্যাল, এত জটিল যে কপি করা মুশকিল। কিন্তু আমি তো জানি আপনার স্যার জেমসের আর ক্যাডোগান ওয়েস্টের এই ধরনের টেকনিক্যাল বিদ্যে আছে। তা আছে, কিন্তু দোহাই আপনার, আমাকে এর মধ্যে টানবেন না। বিশেষ করে নকশা যখন পাওয়া গেছে ওয়েস্টেরই পকেটে। কিন্তু কপি করলেই যেখানে সমস্ত ঝঞ্ঝাট চুকে যেত, সেখানে নকশা নকল করার ঝুঁকিটা সে নিতে গেল কেন? খুবই আশ্চর্য, সন্দেহ নেই, কিন্তু তা সত্ত্বেও নিয়েছে। এই কেস অনেক ব্যাপারেই এমনই আশ্চর্য। যে কাগজ 3টে এখনো নিখোঁজ, শুনলাম সেই 3টেই নাকি নকশার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তা ঠিক। অন্য কাগজ হাতে না রেখে এই 3টে কাগজের সাহায্য নিয়ে ব্রুস প্যাটিংটন সাবমেরিন তৈরি সম্ভব? আগে সেরকমই রিপোর্ট করেছিলাম অ্যাডমিরালটিকে, কিন্তু আজকে কাগজপত্র ফের দেখলাম। যে কাগজে ডবল ভালভের অটোমেটিক ব্যবস্থা আঁকা আছে সেটা ফেরত এসেছে,
এ জিনিস বিদেশিদের নতুন করে আবিষ্কার করতে হবে, নইলে সাবমেরিন বানানো যাবে না। অবশ্য এই অসুবিধা দুদিনেই কাটিয়ে উঠবে ওরা। কিন্তু নিখোঁজ কাগজ তিনটেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? নিঃসন্দেহে। বাড়িটা আমি এক চক্কর ঘুরে দেখতে চাই। হ্যাঁ, চল। সিন্ধুকের তালা, ঘরের দরজা আর জানলার লৌহ কপাট খুঁটিয়ে দেখল হোমস। বাইরে এসে উত্তেজিত হলো একটা লরেল ঝোপ দেখে। ডাল ভাঙা, পাতা ছেঁড়া, যেন তার উপর হাঁটা চলা হয়েছে। লেন্স দিয়ে পরীক্ষা করলো মাটির চেহারা। অস্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে। সিনিয়র ক্লার্ককে বললে ভেতর থেকে জানলার লৌহ কপাট বন্ধ করতে। করার পর বাইরে দেখা গেল কপাট পুরো বন্ধ হচ্ছে না। বাইরে থেকে কি ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে? হোমস বলল, 3 দিনে দেখছি সব চিহ্ন মুছে গেছে। চলো ওয়াটসন, লন্ডন যাওয়া যাক। উইলবিচে আর কিছু পাবো বলে আমার মনে হয় না। স্টেশনে গিয়ে কিন্তু একটা মনের মতো খবর পাওয়া গেল। টিকিট বিক্রেতা কেরানিটি বললেন সোমবার রাতে ক্যাডোগেন ওয়েস্টের কম্পমান মূর্তি তার বেশ মনে আছে। ভীষণ ঘাবড়ে গিয়েছিল। 3rd ক্লাসের একটা টিকিট কেটে খুচরো পর্যন্ত তুলতে পারছিল না। খুব সম্ভবত 8:15 ট্রেনে চেপেছিল, কেননা প্রণয়নীর কাছ থেকে পালিয়ে এসেছিল 7:30 নাগাদ। ওয়াটসন, ঘটনাগুলো এবার পরপর সাজানো যাক। উইলবিচে তদন্ত করে মনে হয়েছিল ওয়েস্ট নিজে হাতেই সরিয়েছে সেই নকশা, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো বিদেশি স্পাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। কুয়াশা ঢাকা রাতে বান্ধবীকে নিয়ে থিয়েটার যাওয়ার সময় হঠাৎ সে দেখল সেই স্পাই অফিসের দিকে যাচ্ছে। সে তাই অবাক হয়ে চেঁচিয়ে উঠেছে। তার বেশি বলতে পারেনি। কর্তব্য কিন্তু তার কাছে সবার উপরে। সিদ্ধান্ত নেয় ঝট করে। উডবিকে ফেলে সে দৌড় মেরেছে লোকটার পেছনে। নিজের চোখে দেখেছে জানলার ফাঁক দিয়ে কিভাবে সাবমেরিনের নকশা নিয়ে বেরিয়ে গেল সেই গুপ্তচর। এই জন্যই নকশার নকল করা হয়নি, আসল নকশা খোয়া গেছে। এই ধাঁধার এভাবে ছাড়া অন্য কোনো আর সমাধান হয় না। তারপর ওই তো তারপরেই একটু অসুবিধায় পড়েছি, কেননা চোখের সামনে গোপন দলিল লোপাট হতে দেখে বাধা দেওয়া উচিত ছিল ওয়েস্টের, কিন্তু সে কেন দেয়নি? ওপরওয়ালা তো কাউকে দেখেছিল বলে মনে হয় না। দেখেছিল কি, নাকি চোর মহাশয় কুয়াশায় গা ঢাকা দেওয়ায় পাগলের মতো তার বাড়ি থেকেই নকশা উদ্ধারের জন্য দৌড়েছিল ওয়েস্ট? হাতে একদম সময় না থাকায় কি উডবিকে এসে কিছুই বলে যেতে পারেনি? এখানেই আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, বুঝলে? মাইক্রফটের পাঠানো গুপ্তচরদের নাম ঠিকানা হাতে এলে আবার উল্টো দিক থেকে চিন্তাভাবনা শুরু করা যাবে। বেকার স্ট্রিটে গিয়ে পেলাম মাইক্রফটের চিঠি। একজন সরকারি কর্মচারীর হাতে পাঠিয়েছে। চোখ বুলিয়ে নিয়ে কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিল হোমস। চুনোপুটি অনেকেই আছে, কিন্তু এই ধরনের বৃহৎ ব্যাপারে নাক গলানোর মতো বুকের পাটা আছে যে 3টে রাঘব পোয়ালের, তাদের নাম ঠিকানা দিচ্ছি। 1 অ্যাডলফ মেয়ার, 13 নম্বর গ্রেট জর্জ স্ট্রিট, ওয়েস্টমিনিস্টার। 2 লুই লা রথিয়ারে, ক্যামডেন ম্যানস। এবং 3 নটিং হেলেন হুগা ওবারস্টিন, 13 নম্বর কোলফিল্ড গার্ডেন্স, কেনসিংস্টন। এদের মধ্যে সশক্ত ব্যক্তি সোমবার পর্যন্ত শহরে ছিল, তারপর কোথায় গেছে? অন্ধকারে আলো দেখতে পাচ্ছিস শুনে খুশি হলাম। মন্ত্রী পার্ষদ উদ্বিগ্ন সুখবর শোনবার প্রতীক্ষায়। জরুরি তলব এসছে আরও ওপর মহল থেকে। দরকার পড়লে দেশের সমস্ত বাহিনী তোর পেছনে গিয়ে দাঁড়াবে, মাইক্রফট। হোমস ততক্ষণে লন্ডনের একটা ম্যাপ বিছিয়ে বসে আপন মনে বকবক করে চলেছে। কারোরই নাকি তর সইছে না এত বড় জটিল সমস্যায়। তারপরেই আচমকা চেঁচিয়ে উঠল সোল্লাসে, পেয়েছি ওয়াটসন, পেয়েছি। এবার আমি ঠিক ধরতে পেরেছি। ব্রাদার, তুমি এবার গাড়িতে বসে খাতা কলম নিয়ে লিখতে আরম্ভ করে দাও কিভাবে আমরা দুজন দেশ সেবায় বুদ্ধি ব্যয় করেছি। আমি চললাম একটু দেখে শুনে আসতে। ভয় নেই, আসল কাজে আমার জীবনিকা আর কমরেড পাশেই থাকবে। বলে সজোরে আমার পিঠ চাপড়ে দিয়ে মহা উল্লাসে প্রায় নাচতে নাচতে উধাও হলো বন্ধুবর। হোমসকে আমি চিনি। চাপা প্রকৃতির মানুষ এত অকারণে তো উল্লাস দেখায় না, তাই বেশ ফুর্তি এলো মনে। রাত 9টার পর লোক মারফত পেলাম ওর ছোট্ট চিরকুট।
কেনসিংটনে গ্লসেস্টার রোড গোল্ডিনির রেস্তোরাঁয় খাবার খাবো। তুমিও এসো, সঙ্গে একটা শীতকাঠি, একটা বাটালি, একটা চোরা লণ্ঠন আর একটা রিভলভার আনবে। শার্লক হোমস। কুয়াশা ঢাকা রাস্তায় এই ধরনের বস্তু নিয়ে কোনো ভদ্রলোক হাঁটে না। ওভারকোটের তলায় জিনিসগুলো লুকিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখলাম দরজার কাছে একটা গোল টেবিলের পাশে গ্যাঁট হয়ে বসে আছে আমার বন্ধুটি। খাবে কিছু? বেশ, তাহলে কফি আর চুরুট খাও। ও হ্যাঁ, এই যন্ত্রপাতিগুলো এনেছো? হ্যাঁ, ওভারকোটের পকেটে আছে। চমৎকার। ওয়াটসন, সব ঘটনা শুনলে বুঝবে ক্যাডোগান ছোকরাকে ট্রেনের ছাদেই রাখা হয়েছিল। ওই জন্যই ট্রেনটা আমি দেখতে চেয়েছিলাম, কামরা আমি পরীক্ষা করতে চাইনি। ব্রিজ থেকেও তো পড়তে পারে। অসম্ভব, ট্রেনের ছাদে কখনো রেলিং থাকে না। গড়ানে ঢালু ছাদে কিছু থাকলে দুলনীয় ঝাঁকুনির সময় তা ঠিকই পড়বে। আমার চির বিশ্বাস ক্যাডোগান ওয়েস্টকে ওই ছাদেই রাখা হয়েছিল। কিন্তু রাখা হলো কেমন করে? নাও দেয়ার ইজ অনলি ওয়ান পসিবিলিটি। তুমি তো জানো ওয়েস্ট এন্ডের কাছাকাছি পাতাল রেল টানেল থেকে সোজা বেরিয়ে এসেছে। আবছা মনে পড়ছে, টানেল থেকে বেরোনোর সময় মাথার ওপর যেমন বাড়ির জানলা দেখেছি, ধরো কোনো ট্রেন যদি সেই সব জানলার তলায় দাঁড়িয়ে থাকে, লাশটা ছাদে রেখে দেওয়া এমন কিছু কঠিন কাজ কি? খুব সম্ভব। তাহলে তোমাকে আমার একটা পুরনো তত্ত্ব আমি ফের মনে করিয়ে দিই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন সবচাইতে অসম্ভব পথটাই আসল পথ বলে ধরে নিতে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। সব লাইনের তদন্ত করে নাকের জল চোখের জল এক হওয়ার পর যখন ম্যাপ খুলে দেখলাম একজন ইন্টারন্যাশনাল গুপ্তচর পাতাল রেলের ধারে একটা বাড়িতে থাকে, তখন আর খুশি চাপতে পারিনি। আমার উল্লাস দেখে তুমিও ভড়কে গিয়েছিলে। এই জন্য নাচতে নাচতে ছুটেছিলে? ইয়েস ইয়েস মাই ডিয়ার ওয়াটসন। 13 নম্বর কোলফিল্ড গার্ডেন্সের সুধী ব্যক্তি হুগো ওভারস্টিনকে টার্গেট করে বেরিয়ে পড়েছিলাম নাচতে নাচতে। রেল কর্মচারীদের নিয়ে প্রথমে গেলাম গ্লসেস্টার রোডের স্টেশনে। লাইনের ধার বরাবর হাঁটতে শুরু করলাম। কর্মচারীরাই দেখিয়ে দিল 13 নম্বর বাড়িটার পেছনের দরজা। লাইনটার ঠিক পাশেই আরও দুটো বড় রেল লাইন সেখানে কাটাকুটি হয়ে যাওয়ার ফলে হামেশাই পাতাল রেলের ট্রেনে বেচারীদের মিনিট কয়েক ঠিক ওই জায়গাতেই থেমে থাকতে হয়। দারুণ আবিষ্কার হোমস, সত্যি তুমি একটা জিনিয়াস। ব্রাদার, আবিষ্কারের এখনো অনেক দেরি। এই তো সবে খেলা শুরু। গোলপোস্ট এখনো অনেক দূরে। বাড়ির পেছনটা দেখবার পর আমি এলাম সামনের দিকে। দেখেই বুঝলাম পাখি উড়েছে। আসবাবপত্র খুবই কম। একজন মাত্র চাকরকে নিয়ে ওপরতলায় থাকে ওভারস্টিন। নিঃসন্দেহে চাকরটি তার অপকর্মের দোষর। ওভারস্টিন কিন্তু পালায়নি। সে জানে তার নামে সমন বেরোবার কোনো সম্ভাবনাই নেই, তাই চোরাই নকশা নিয়ে গেছে মহাদেশের বিভিন্ন দেশে খদ্দের খুঁজতে। এই সুযোগে তার ঘরদোর দেখে আসবো, সেটাই ঠিক করেছি। আচ্ছা, সমন বার করে ব্যাপারটা আইনসঙ্গত করে নিলে হতো না? প্রমাণ কোথায় যে সমন বার করব? কিসের আশায় যাচ্ছ তাহলে? কত রকমের চিঠিপত্র পেতে পারি আগে থেকে কি বলা যায়? হোমস, আমার কিন্তু এসব ভালো লাগছে না। ওয়াটসন, তুমি পাহারা দেবে রাস্তায়, আর অপকর্মটা করব আমি। এসব তুচ্ছ বিষয় নিয়ে ভাবনার সময় এটা নয়। মেরিন ডিপার্টমেন্টের কথা ভাবো। চিন্তা করো কি দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন মন্ত্রী পার্ষদ। মাইক্রফটের চিঠিখানা মনে করো, যেতে আমাদের হবেই। জবাবে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে আমার হাত ধরে প্রচণ্ড ঝাঁকুনি দিল হোমস। আমি জানতাম শেষ মুহূর্তে কেঁচোর মতো গুটিয়ে যাওয়ার পাত্র তুমি নয়। মুহূর্তের জন্য চোখের তারায় দেখলাম প্রীতি স্নিগ্ধ কোমল প্রতিচ্ছবি। পর মুহূর্তে আবার ফিরে এলো কর্তৃত্বময় বাস্তব অনুগত নিরস্বত্তা। বলল, 1/2 মাইল মতো যেতে হবে, চলো হেঁটেই যাই। তাড়াতাড়ির দরকার নেই। যন্ত্রপাতিগুলো যেন হাত ফসকে মাটিতে পড়ে না যায়, বুঝলে? সিদেল চোর সন্দেহে তুমি গ্রেপ্তার হলে আমার কিন্তু আর পরিতাপের শেষ থাকবে না। লন্ডনের ওয়েস্ট এন্ডে চ্যাপ্টা মুখো থামওয়ালা বারান্দা ঝোলা সারি সারি বাড়ির সামনে দিয়ে যেতে দেখলাম ভিক্টোরীয় যুগের সুশোভিত বাড়িগুলির একটিতে বাচ্চাদের পার্টি জমেছে। কচি গলায় হুল্লোড় আর পিয়ানোর বাজনা শোনা যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন জ্বালিয়ে একটা প্রকাণ্ড দরজার সামনে তুলে ধরল হোমস। বলল, ও গড, এ তো দেখছি কঠিন ব্যাপার।
তালা আর খিল দুটোই খুলতে হবে। তার চাইতে চলো উঠোন দিয়েই ঢুকে পড়ি, পাশের খিলেন দিয়ে ঢোকা যাবে। পাঁচিল টপকে উঠোনে ঢুকতে না ঢুকতেই মাথার উপর কুয়াশার মধ্যে টহলদার চৌকিদারের ভারী বুটের আওয়াজ পেলাম। ধীর ছন্দের পদশব্দ দূরে মিলিয়ে গেল আস্তে আস্তে। যন্ত্রপাতি নিয়ে হেঁট হয়ে দরজার সামনে বসলো হোমস। কসরত করলো কিছুক্ষণ। খটাং করে আওয়াজ হলো একটা। পাল্লা ঠেলে ভেতরে ঢুকলো ও, পেছনে আমি। লণ্ঠন জ্বালিয়ে কার্পেটহীন সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালাম একটা নিচু জানলার সামনে। ওয়াটসন, দেখো এই সেই জানলা বলে দুহাট করে পাল্লা খুলে দিল। ঠিক তখনই চাপা গুমগুম ঝনঝন আওয়াজ ভেসে এলো দূর থেকে। ক্রমশ কাছে এগিয়ে এলো ছুটন্ত যন্ত্রযানের বিকট আওয়াজ। উল্কা বেগে জানলার ঠিক নিচ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল একটা ট্রেন। গোবরাটে লণ্ঠন রেখে জানলার ফ্রেম খুঁটিয়ে দেখল হোমস। ধোয়ার ভুসো লেগে কালো হয়ে গেলেও জায়গায় জায়গায় ঘষা লেগে ভুসো উঠে গিয়েছে। এখন বুঝলে তো, লাশটা রাখা হয়েছিল এই জানলায়। হ্যাঁ, এই যে ওয়াটসন, রক্তের দাগ। কাঠের ফ্রেমের এক জায়গায় এক বিবর্ণ দাগ দেখিয়ে প্রায় লাফিয়ে উঠল হোমস। এই দেখো, সিঁড়ির পাথরের ওপর রক্তের দাগ। যাক, আমার অ্যান্টিসিপেশন হাতে নাতে প্রমাণ হয়ে গেল। এবার একটা ট্রেন জানলার তলায় না দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা যাক। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। টানেলের মধ্যে থেকে গুড়গুড় গুমগুম শব্দে নক্ষত্র বেগে একটা ট্রেন বেরিয়ে এসেই গতি মন্থর করে দিলে এবং ক্যাঁচ ক্যাঁচ শব্দে ব্রেক কষে দাঁড়িয়ে গেল জানলার নিচে। একটা কামরার ছাদ রইল জানলার ঠিক 4 ফুট দূরে। আস্তে করে পাল্লা বন্ধ করে দিল হোমস। ওয়াটসন, অভিযান তাহলে ব্যর্থ হলো না, কি বলো? দারুণ কাজ করলে। বুদ্ধিযুক্তির এত বড় চমক এর আগে কখনো দেখাওনি। আগের সব কীর্তি আজ তুমি ছাপিয়ে গেছো হোমস। ওই ব্যাপারটিতে একমত হতে পারলাম না তোমার সঙ্গে। ওই লাশ ট্রেনের ছাদে ছিল, এই ধারণাটা মাথায় আনার পর থেকে বাকিটুকু ছবির মতো স্পষ্ট হয়ে গেছিল চোখের সামনে। তবে আসল কাজের এখনো বাকি। এসো এসো। রান্নাঘরের সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরতলায়। খাবার ঘরটা ন্যাড়া বললেই চলে। আসবাবপত্র বিশেষ নেই, শোবার ঘরও তথৈবচ। পাশের ঘরটা পড়াশোনার ঘর, রাশি রাশি বই আর পত্রিকা ছড়ানো। হোমস ড্রয়ারের পর ড্রয়ার টেনে কাগজপত্র হাতড়ে চলল এক মনে। 1 ঘন্টা পর উঠে দাঁড়ালো খালি হাতে। বলল, যা বুঝছি এমাল পাক্কা শয়তান, চিঠিপত্র সব নষ্ট করে গেছে। এইটাই আমাদের শেষ ভরসা। লেগবার টেবিলে একটা ছোট্ট টিনের ক্যাশ বাক্স তুলে নিয়ে বাটালির 4 মেরে খুলে ফেললো ডালাটা। কতগুলো পাকানো কাগজ বেরোলো ভেতর থেকে। কোনোটাতে লেখা জলের চাপ, কোনোটাতে প্রতিবর্গ ইঞ্চিতে জলের চাপ। নিঃসন্দেহে ডুবোজাহাজ সম্পর্কিত কাগজপত্র। অসহিষ্ণুভাবে ছুঁড়ে ফেলে দিল হোমস। একদম তলায় পাওয়া গেল একটা খাম। ভেতরের বস্তুগুলো টেবিলের উপর ছেড়ে ফেলতেই আশার আলোয় জলজল করে উঠল মুখখানা। আরে আরে, এই যে দেখছি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে ছাপা কতগুলো অ্যাডভার্টাইজমেন্টের কাটিং, পরপর সাজানো, কিন্তু কোনো তারিখ নেই। টেলিগ্রাফ কাগজ। পেজের ডান হাতে ওপরের কোণ, প্রথমটা এই: সোনার আশায় রইলাম, শর্তে রাজি, কার্ডে লেখা ঠিকানায় বিশদ লিখন, পিয়ারেট। আচ্ছা, তারপর বড় জটিল, বোঝা যাচ্ছে না, আরও খোলা রিপোর্ট চাই, জিনিস পেলেই বিনিময়ে যা দেওয়ার দেয়া হবে, পিয়ারেট। আচ্ছা, আরও আছে দেখছি, পরিস্থিতি খুবই জরুরি, চুক্তি রক্ষে না হলে কথা ফিরিয়ে নেব, চিঠিতে অ্যাপয়েন্টমেন্ট করুন, বিজ্ঞাপনে জানাবো রাজি আছি, পিয়ারেট। আচ্ছা, এইটা মনে হচ্ছে শেষ। সোমবার রাত 9টার পর 2বার টোকা, শুধু আমরা, সন্দিগ্ধ হবেন না, জিনিস পেলে নগদ টাকা, পিয়ারেট। বাহ, রেকর্ড তো দেখছি শেষ পর্যন্তই আছে। সবার শেষে আসল আমদানিটা ধরতে পারলেই মণিকাঞ্চন যোগ হয়।
বলে টেবিলে টকাটক করে আঙুলের বাদ্য বাজিয়ে কি যেন ভাবতে লাগলো হোমস ঘাড় হেঁট করে। তারপর তড়াক করে লাফিয়ে উঠে বলল, ঠিক আছে ঠিক আছে, খুব একটা মুশকিল হবে না ওয়াটসন, ডেলি টেলিগ্রাফের অফিসে একবার ঠু মেরে যাই, চলো। পরের দিন সকালে প্রাতরাশের টেবিলে নেমন্ত্রণ রাখতে এলেন মাইক্রফট হোমস আর লেস্ট্রেড। গতকালের অ্যাডভেঞ্চার কাহিনী রসিয়ে রসিয়ে বর্ণনা করল শার্লক হোমস। চোরের মতো বাড়িতে ঢোকা হয়েছে শুনে বেজার মুখে ঘাড় নাড়ল লেস্ট্রেড। বলল, মিস্টার হোমস এইসব বেআইনি কাজ করেন বলেই টেক্কা মারেন আমাদের ওপর। আর ডক্টর ওয়াটসন, আপনার এই বন্ধুটিকে নিয়েই ঝামেলায় পড়বেন, বলে দিলাম। কি হে ওয়াটসন, দেশের জন্য না হয় শহীদই হওয়া গেল। মাইক্রফট, তোমার মত কি? চমৎকার কাজ করেছিস শার্লক, অপূর্ব খেল দেখিয়েছিস, কিন্তু লাভটা কি হলো? আজকের কাগজে পিয়ারেটের বিজ্ঞাপনটা দেখিনি। সে কি রে, আবার বিজ্ঞাপন দিয়েছে? এই তো আজ রাতে একই সময় একই জায়গায় দুবার টোকা, খুব গুরুত্বপূর্ণ, আমার নিরাপত্তা বিঘ্নিত। পিয়ারেট। ক্যা বাত! এই বিজ্ঞাপনের জবাবে শ্রীমান এলেই খ্যাক করে ধরবো আমি। সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিলাম খবরের কাগজে। তোমরা দুজনেই আজ রাত 8টায় এসো কোলফিল্ড গার্ডেন্সে। ভেবে যখন আর কোনো লাভ নেই তখন ভাবনাকে দূরে ছুড়ে দিয়ে মনকে ছুটি করে দেওয়ার আশ্চর্য ক্ষমতা আছে শার্লক হোমসের। যখন সে ব্যস্ত থাকে কূট সমস্যার ছায়াপাতও ঘটতে দেয় না মনের মধ্যে। ছট করে ওভাবে নির্লিপ্ত হওয়ার অসাধারণ মনোবল আমার নেই বলেই সমস্ত দিনটা অপরিসীম স্নায়বিক উত্তেজনায় ছটফট করলাম আমি। রাত 8টার সময় হাফ ছেড়ে বাঁচলাম গ্লসেস্টার রোড স্টেশনে লেস্ট্রেড আর মাইক্রফটের সঙ্গে একত্র হয়ে। ওভারস্টিনের উঠোনের দরজা খুলে রাখা হয়েছিল গত রাতেই, কিন্তু রেলিং টোপকে ঢুকতে কিছুতেই রাজি হলেন না মাইক্রফট। বাধ্য হয়ে আমি ভেতরে গিয়ে হলঘরের দরজা খুলে দিলাম। 9টা নাগাদ 4 মূর্তিমান ওত পেতে রইলাম পড়বার ঘরে। একটা একটা করে কাটল 2 ঘন্টা। রাত 11টার সময় মনে হলো বৃথা চেষ্টা। মিনিটে 2বার করে ঘড়ি দেখছেন মাইক্রফট আর লেস্ট্রেড। নিষ্কম্প নির্বিকারভাবে আধবোজা চোখে বসে হোমস। অনুভূতি কিন্তু তন্দ্রাচ্ছন্ন নয়, অত্যন্ত প্রখর। আচমকা এক ঝটকায় সিধে করল মাথা। বলল, আসছে। পা টিপে টিপে কে যেন চলে গেল দরজার সামনে দিয়ে। ফিরে এলো একটু পরে। খসখস শব্দ শুনলাম দরজার সামনে। তারপরেই 2বার কড়া বাজানোর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো কানে। হোমস আমাদের নিরস্ত করে নিজেই উঠে এলো। টিমটিম করে গ্যাসের বাতি জ্বলছিল হল ঘরে। দরজা খুলে দিতেই সাত করে ভিতরে ঢুকে পড়ল একটা কৃষ্ণ মূর্তি। দরজা বন্ধ করলো হোমস। শুনলাম চাপা গলায় বলছে, এদিকে। কৃষ্ণমূর্তি এসে দাঁড়ালো আমাদের ঘরে। পিছন পিছন ঘরে ঢুকে ঝট করে দরজা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো হোমস। কৃষ্ণমূর্তি বিস্ময়ে চেঁচিয়ে উঠে পিছন ফিরে দাঁড়াতেই হোমস খপ করে তার কলার চেপে ধরে আসরিক শক্তি বলে ছুঁড়ে ফেলে দিল ঘরের মেঝেতে। লোকটা টলতে টলতে উঠে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আছড়ে পড়ায় চওড়া কিনারা টুপি ঠিকরে গেল মাথা থেকে। ঠোঁটের উপর থেকে সরে গেল মাফলার। বেরিয়ে এলো সুদর্শন মুখ, একগাল হালকা রঙের দাড়ি। কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার। বিস্ময়ে শীষ দিয়ে উঠল শার্লক হোমস। ওয়াটসন, কি গাধা আমি! এই কথা তো আমি একদমই ভাবিনি। এটাকে সাবমেরিন ডিপার্টমেন্টের প্রধান কর্তা স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। জ্ঞান ফিরে আসছে দেখছি। ওকে জেরা করার ভার আমার উপর ছেড়ে দাও। লম্ববান দেহটা তুলে নিয়ে শুইয়ে দিলাম একটা সোফায়। একটু পরেই উঠে বসলেন কর্নেল। ভয় বিস্ফারিত চোখে তাকিয়ে এমনভাবে কপালে হাত দিলেন যেন স্বপ্ন দেখছেন কিনা বুঝতে পারছেন না। বললেন, এ আবার কি? আমি তো এসেছি মিস্টার ওয়াবারস্টিনের সঙ্গে দেখা করতে। কর্নেল ওয়াল্টার, হাটে হাঁড়ি আপনার ভেঙে গেছে। সব কীর্তি আমরা জেনে ফেলেছি। একজন ইংরেজ ভদ্রলোক যে এত নিচে নামতে পারেন ভাবাও যায় না।
ওয়াবাস্টিনের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কী ধরনের এবং কী জাতীয় চিঠি লেখালেখি করেছিলেন সেটা সব আমরা জানি। ক্যারোগেন ওয়েস্ট ওই ছোকরা মারা গেছে কী পরিস্থিতিতে সেটাও আমাদের অজানা নয়। এখন একটু প্রায়শ্চিত্ত করুন, কুকর্ম স্বীকার করুন, কয়েকটা কথা আপনার মুখ থেকেই শুনতে চাই। গুঙিয়ে উঠে দুহাতে মুখ ঢাকা দিলেন কর্নেল। কথা বললেন না। আমরা উন্মুখ হয়ে রইলাম। হোমস বলল, কর্নেল ওয়াল্টার, বিশ্বাস করুন, আমরা সব জানি। আমরা জানি আপনার টাকার দরকার হয়েছিল। দাদা চাবি নকল করেছিলেন, ওবাস্টিনের সঙ্গে চিঠি লেখালেখি করেছিলেন। ওবাস্টিন আপনার চিঠির জবাব দিত ডেলি টেলিগ্রাফ বিজ্ঞাপন দিয়ে। আমরা জানি সোমবার রাত্রে কুয়াশায় কার ঢেকে আপনি অফিসে গিয়েছিলেন। ক্যাডোগান ওয়েস্ট আপনাকে দেখে ফেলেছিল। কোনো কারণে আপনাকে আগে থেকেই ও সন্দেহ করেছিল। আমরা জানি ও নকশা চুরি করতে আপনাকে দেখেছে, কিন্তু বাধা দেয়নি খাঁটি ভদ্রলোকের মতোই, এই ভেবে যে নকশা নিয়ে আপনি হয়তো লন্ডনে দাদার কাছে যাচ্ছেন। কিন্তু আপনার পেছন ছাড়েন। আপনি যখন এই বাড়িতে ঢুকলেন তখন সে বাগড়া দিয়েছে। কর্নেল ওয়াল্টার, তখন আর শুধু বিশ্বাসঘাতকতা নয়, আরও একটা বড় অপরাধে আপনি জড়িয়ে পড়লেন। নররক্তে হাত রাঙালেন। আমি না, বিশ্বাস করুন, আমি খুন করিনি। তাহলে ক্যাডোগানের লাশ ছাদে শুইয়ে দেওয়ার আগে তাকে খুন করা হয়েছিল কিভাবে? নিশ্চয়ই বলবো, সব বলবো। স্টক এক্সচেঞ্জের দেনায় জড়িয়ে পড়েছিলাম। ওভারস্টিন আমাকে 5,000 পাউন্ড দিতে চেয়েছিল, কিন্তু খুনটা আমি করিনি। তাহলে আপনি বিশ্বাস করুন, ক্যাডোগেন আমাকে আগের থেকে কেন জানি না সন্দেহ করে বসেছিল। ও যে আমার পেছন পেছনে বাড়ি এসেছে আমি জানতামই না। দরজায় দুবার টোকা দিয়ে ভেতরে ঢুকতেই পেছনে পেছনে ঝড়ের মতন ক্যাডোগেন ঢুকে পড়লো। ভীষণ চেঁচামেচি জুড়ে দিল। ওভারস্টিনের কাছে একটা পিস্তল থাকতো, সেই পিস্তল দিয়ে ওর মাথায় মারতেই আছড়ে পড়লো মেঝেতে। মরে গেল 5 মিনিটের মধ্যে। কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম দুজনে। তারপর বুদ্ধিটা এলো ওভারস্টিনের মাথায়। ও বললে, শুনুন, ট্রেনের মাথায় লাশ ফেলে দেবো, তার আগে দেখিনি কি কি নকশা এনেছেন। 10টা নকশার মধ্যে 3টে রেখে দিলে। বললে, এ বড্ড টেকনিক্যাল, কপি করা যাবে না। আমি বললাম তা হবে না, আজ রাতেই সব কাগজ ফেরত দিতে হবে, নইলে কেলেঙ্কারির শেষ থাকবে না। তখনও বললে, কপি করা অসম্ভব। আমি বললাম, তাহলে 10টা কাগজ ফেরত নিয়ে যাব। ও তখন বললে, তার চাইতে একটা কাজ করা যাক, 7টা কাগজ এই ছোকরার পকেটে পুরে ট্রেনের ছাদে লাশ ফেলে দেওয়া যাক। পুলিশ জানবে ছোকরাই নকশা সরিয়েছে। রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। 8 ঘন্টা অপেক্ষা করলাম। ট্রেন দাঁড়ালো জানলার তলায়। দারুণ কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। ক্যাডোগানের লাশ শুয়ে দিলাম একটা কামরার ছাদে। এ ব্যাপারে এর বেশি আমি আর কিছু জানি না। আমি জানি না। আপনার দাদা একটা কথাও বলেনি, তবে চাবি নেওয়ার সময় একবার আমাকে হাত নাতে ধরে ফেলেছিল। সন্দেহ করতো তখন থেকে। চোখ দেখে বুঝেছি এ ব্যাপারে ও আমাকে সন্দেহ করেছে, তাই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। ঘর নিস্তব্ধ। তারপর মাইক্রফট হোমস বললেন, ক্ষতিপূরণ করুন, শাস্তির বহর কমে যাবে। কি ক্ষতিপূরণ করতে হবে বলুন? ওভারস্টিন নকশা নিয়ে এখন কোথায়? জানি না। ঠিকানা দেয়নি? বলেছিল প্যারিসের হোটেলে দালুভের চিঠি লিখলেই ওর কাছে পৌঁছে যাবে। ক্ষতিপূরণ করার সুযোগ তাহলে এখনো পাবেন। যা করতে বলবেন তাই করব। লোকটার ওপর আমার তিলমাত্র মমতা নেই। ওর জন্য আজ আমার এই অবস্থা। বসুন এখানে বসুন। এই নিন কাগজ আর পেন। যা বলছি পরপর লিখে যান। খামের ওপর যে ঠিকানা আপনাকে দেওয়া হয়েছে ঠিক সেইটাই লিখবেন, অন্য কিছু নয়, ঠিক আছে? নিন, এবার লিখুন। মহাশয়, নিশ্চয়ই লক্ষ্য করেছেন কাগজপত্রের মধ্যে একটিও গুরুত্বপূর্ণ দলিল নেই। আমার কাছে নকলটা আছে। প্ল্যানটা নাইলে সম্পূর্ণ হবে না। এর জন্য নতুন ঝামেলা পোহাতে হয়েছে। তাই আরও 5,000 দিতে হবে। ডাকযোগ নকশা পাড়াতে ভরসা পাচ্ছি না। টাকাটা নোট বা গিনিতে নেব, চেক নয়। এ সময় এদেশ ছেড়ে আপনার কাছে গেলে লোকের সন্দেহ হবে।
শনিবার দুপুরে শেরিংটন হোটেলের ধূমপান করার ঘরে আপনার জন্য বসে থাকবো। ইংলিশ নোট বা কিনে নেব, অন্য দেশের নয় কিন্তু মোটেই। ব্যাস ব্যাস, ঠিক আছে, হতেই হবে। এরপরেও যদি শয়তানটা না আসে তো খুবই অবাক হব। সত্যি কাজ হলো। সে এক ঐতিহাসিক কাণ্ড, গুপ্ত ইতিহাস যদিও। নকশা সম্পূর্ণ করার লোভে ফাঁদে পা দিলে ওভারস্টিন। এখন 15 বছরের মেয়াদে ঘানি ঘোরাচ্ছে ব্রিটিশ জেলখানায়। তার ট্রাঙ্কে পাওয়া গেছে ব্রুস পার্টিংটন প্ল্যান। ইউরোপের নানান দেশের নৌ দপ্তরের কর্তাদের নিলাম ডেকে বিক্রি করবে বলে তুলে রেখেছিল। কর্নেল ওয়াল্টারকেও জেলে যেতে হয়েছিল, তবে বছর দুয়েক পর জেলেই মারা যান। হোমস আবার তন্ময় হলো প্রবন্ধ লেখা নিয়ে। মাঝে একটা দিন কাটিয়ে এলো উইন্ডসরে। ফিরে এলো ভারী সুন্দর পান্না বসানো টাইপিং নিয়ে। জিজ্ঞেস করতে মুচকি হেসে বললে, এক ভদ্র মহিলা দিয়েছেন, বুঝলে? তার নাকি একটা উপকার করেছে হোমস। এর বেশি কিছু না বললেও ভদ্রমহিলার নামটা আজ করতে কষ্ট হয়নি আমার। এও জানি যে ওই টাইপিং দেখলেই ব্রুস পার্টিংটন নকশা ঘটিত অ্যাডভেঞ্চার কাহিনী জাগ্রত হবে বন্ধুবর শার্লক হোমসের স্মৃতিপটে চিরকালের জন্য। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দি ব্রুস প্যাটিংটন প্ল্যান্স। শার্লক হোমসের ভূমিকায় সমবুদ্ধ, ওয়াটসন ও গল্প পাঠে শুভময়, মাইক্রফট হোমস ও চাকরের ভূমিকায় সম্রাট, ইন্সপেক্টর লেস্ট্রেটের ভূমিকায় আকাশ, স্টেশনের লোক ও অবস্টিনের ভূমিকায় আমি অঙ্কিত, সিডনি জনসনের ভূমিকায় স্পন্দন, কর্নেল ভ্যালেন্টাইনের ভূমিকায় প্রীতম, মিস ভায়োলেট ওয়েস্টবুরির ভূমিকায় আকাঙ্ক্ষা। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় আমি অঙ্কিত। মোশন গ্রাফিক্স দেবদত্ত, পোস্টার শুভদীপ, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।